শক্ত হাতে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে দেশের মানুষ সবাই সমর্থন দিবে। এবং আপনি একটু আগে বললেন না জনগণের কথা, জনগণের কথা আমরা সব পলিটিক্যাল পার্টি বলে, কিন্তু আমরা এখন দেখছি যে জনগণের জন্য কারো মায়া দেওয়া নাই। শুধু নির্বাচনের আগে জনগণ অতীতে সকল আন্দোলনে আন্দোলনকারীরা নিহত হয়েছে, গুলি করেছে পুলিশ, এটাই হলো আন্দোলনের নেচার বাংলাদেশে। আমরা সবসময় দেখে এসেছি 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে এরশাদ আমলের নূর হোসেন পর্যন্ত। কিন্তু এইবারই দেখলাম যে জনগণ মারা যাচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে ছোড়া গুলিতে, পেট্রোল বোমায়। এই হলো জনগণের পরিস্থিতি। আমরা একটু বিজ্ঞাপন পেতে যাচ্ছি, ফিরবো রেজাউল সিদ্দিকী আপনার কাছে ফিরবো। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পরে। বাংলাদেশ এখন ফিরে এলাম আরো একবার। আমরা রেজাউল সিদ্দিকী আপনার কাছে যাচ্ছি। এসএসসি পরীক্ষার প্রসঙ্গটিতে আসি, যে আবারও তৃতীয় দফায় পিছিয়েছে এবং শুক্র শনিবার ছাড়া সম্ভবত আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবে না এরকম মনে হচ্ছে। যদিও বারবারই শিক্ষামন্ত্রী বলছিলেন যে অন্তত পরীক্ষার দিনটিতে হরতাল মুক্ত করা হোক বা রাখা হোক। রেজন ভাই যেটি বলছিলেন যে জনগণকে নিয়ে আসলে কখনোই কোনো আমাদের রাজনৈতিক দলগুলোর সম্ভবত চিন্তা নাই। এসএসসি পরীক্ষা নিয়ে কি আপনাদের দিক থেকে আমি জানি না, মানে কোনো আপনাদের নাই, আমার আপনার দিক থেকে আমি জানতে চাইবো যে আসলে কি হরতাল এভাবে চলবে পরীক্ষার সময়গুলিতেও? হয়তো চলবে, বিকজ যখন একটা রাজনৈতিক আন্দোলন একটা দেশে শুরু হয়, সেটা যত রাজনৈতিক আন্দোলন আমি 68 সাল থেকে দেখছি, মানে তার আগে সম্পর্কে আমার কোনো ধারণা নেই, সচক্ষে দেখছি কোনো আন্দোলনই এসএসসি পরীক্ষা, আমি এই টকশোগুলোতে এলে আমি শুনি এসএসসি পরীক্ষাকে পাত্তা দিচ্ছে না, ওই কি ইস্তেমাকে পাত্তা দেয় নাই, ওইটা দেয় নাই, সেটা করে নাই, এটা খুব খারাপ। মানে 68 সালে যেটা হয়েছে সেটা এখনো হতেই হবে না, তাই তো চলে আসছে, কখনো এর ব্যতিক্রম হয়নি। মানে 68 সাল থেকে এ পর্যন্ত এর কোনো ব্যতিক্রম হয়নি, মানে যা আমি দেখেছি। তার আগেও হয়তো হয়েছে, 62-র আন্দোলনে পরীক্ষা টরীক্ষা পড়েছিল কিনা সেটা আমার জানা নাই। 52-র ভাষা আন্দোলনের সময়, কিন্তু সেই আন্দোলন এই আন্দোলন কি এক জিনিস? 52-র ভাষা আন্দোলন, আমি যেটা বলতে চাচ্ছি যে এই আন্দোলনের ধারা থেকে আমরা খুব একটা এগিয়ে যাইনি। সবসময়ই এরকম কোনো না কোনো প্রশ্ন আমরা তুলেছি। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা যেটা বলছেন বা সবসময় আমি শুনছি যে এসএসসি পরীক্ষা এটা দেখবে না কেন, 14 লক্ষ লোক পরীক্ষা দিচ্ছে, অতএব এই যে অল আউট আন্দোলন 20 দল শুরু করেছে, সেই অল আউট আন্দোলনটা এই পরীক্ষার সামনে বলে তারা পিছিয়ে দিচ্ছে না কেন। কিন্তু আবার এটাও আমরা শুনলাম যে বিএনপির রাস্তায় দাঁড়ানোর মুরদ নেই, বিএনপির কোনো আন্দোলন করার মুরদ নেই, বিএনপির এটার মুরাদ নেই, সেটার মুরাদ নেই। বিএনপি এটা কিন্তু আগে ডাকেনি, অন্তত 1 মাস আগে বিএনপি বা 20 দলীয় জোট এই আন্দোলনের ডাক দিয়েছে, যে তারা অবরোধ ঘোষণা করলো গত মাসের 5 তারিখে। তাহলে সরকার কেন এই অবরোধের ফলে কি কি সমস্যার তৈরি হতে পারে এই দেশে, শুধু বিএনপির দায়িত্ব যে এই 14 লাখ ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দিতে পারছে না, এটা কি শুধু বিএনপির দায়িত্ব, না সরকারেরও কোনো দায়িত্ব আছে? সরকার তাহলে 1 মাস আগে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের পরবর্তীতে যে একটা এসএসসি পরীক্ষা এফেক্ট হতে পারে, সেটা সরকার ভাববে না? সরকার ভেবে তাহলে এই আন্দোলন এবং এই সমস্যার কিভাবে সমাধান করা যায় 1 মাসের মধ্যে তারা পথ বের করতে পারলেন না। তারা সবটাই কিন্তু ঠেলে দিচ্ছেন বিএনপির দিকে, বিএনপি এসএসসি পরীক্ষালাদের দিকে দেখছে না কেন? আপনারা সমাধান করলেন না কেন? আপনারা এই দাবি নিয়ে আলোচনা করতেন, কথা বলতেন, তাদের সঙ্গে বলতেন যে আমরা এই করতে চাই, তোমাদের এই দাবি বিষয়ে আমাদের এই বক্তব্য আছে, তা কিন্তু বলে নাই। সুতরাং আমরা যখনই আমাদের তীরটা 20 দলীয় জোটের দিকে নিক্ষেপ করি, তখন কিন্তু আমরা একটু খেয়াল করি না যে এতে সরকারেরও দায়িত্ব ছিল, এবং এটা যদি একটা অন্যায় হয়ে থাকে, সে অন্যায়ের 50% দায়িত্ব অবশ্যই সরকারের। সরকারকেও এটার জন্য জবাবদিহি করা দরকার। 50% 20 দলের। রেজন ভাই এসএসসি পরীক্ষা নিয়ে বলছেন, এবং আজকে বিকল্পধারা সভাপতি বলেছেন যে দেশের শান্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করা উচিত। কাদের সিদ্দিকী সেখানে ছিলেন, তিনি বলেছেন জয় এবং তারেক রহমান দুজনকে নিয়ে খুবই ইন্টারেস্টিং কিছু কথা, তিনি একজনকে ভাইগনা এবং একজনকে ভাইস্তা বলে সম্বোধন করে বলেছেন যে দুজনে আসলে দেশের জন্য ভালো কিছু বলছেন না বা চাচ্ছেন না, এরকম উক্তি করেছেন তিনি। দেখুন, আমি ডক্টর বি চৌধুরী এবং কাদের সিদ্দিকী যার কথা বললেন, ওনারা কে কি বললেন এটা নিয়ে আমি আলোচনা করতে আগ্রহী না, কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায়
তাদের, আমি একটু আগে জাতীয় পার্টির কথা বলেছি, ভূমিকা জাতীয় পার্টির কথা যদি বলতে পারি তাহলে এদের এদের গুরুত্ব আরো কম। ওনারা আছেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজেদের একটা আলোচনায় থাকার জন্য এই ধরনের কথাবার্তা বলেন। না হলে বি চৌধুরী সাহেব একজন এত সিনিয়র পলিটিশিয়ান, উনি কিছুদিন আগে একটি বক্তব্য দিয়েছেন যে এবার আজকে দিলাম হচ্ছে ট্যাবলেট, এতে কাজ না হলে ইঞ্জেকশন দিব। তো যারা জিনিসটাকে এত সহজভাবে দেখেন তাদের বক্তব্য নিয়ে আলোচনা করতে আমি চাই না। এসএসসি পরীক্ষার কথা আপনি বলেছেন, রেজন ভাই বললেন, এসএসসি পরীক্ষার ব্যাপারে যারা আন্দোলনে ডাক দিয়েছেন বিএনপি, তারা কতখানি গুরুত্ব দেন সেটা তো বলেছেন তাদের নেতারা। যে মেজর হাফিজ সাহেব সেদিন বলেছেন যে কিসের পরীক্ষা, কিসের পরীক্ষা, অ্যাজ ইফ তিনি তার মনে হয় তিনি ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা সম্পর্কে তিনি জানেন না। কর্নেল অলি 20 জুলাই জোটের আরেক নেতা, তিনি বলেছেন যে এই পরীক্ষা 2-3 মাস পিছিয়ে দিলে কোনো লাভ, কোনো ক্ষতি নাই। আমরা কিন্তু এটা যেমন শুনছি তেমনি ওই পুরনো কথাটাই আবার নতুন করে বলতে হয়। ম্যাডাম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম কোকর 2 সন্তান তার মায়ের সঙ্গে ঢাকা এসেছিল, তারা কিন্তু পরীক্ষাটা টাইমলি দেওয়ার জন্য কিন্তু ফিরে গেছে। পিতার কুলখানিতে অংশ নেওয়ার আগেই তার মায়ের সঙ্গে কিন্তু বেগম জিয়ার ডাকা হরতাল ভঙ্গ করে তারা কিন্তু ঠিকই মালয়েশিয়ায় ফিরে গেছেন। তো তাদের পরীক্ষার গুরুত্ব থাকতে পারবে, কিন্তু আর বাংলাদেশের 14 কোটি পরীক্ষার কোনো গুরুত্ব থাকতে পারবে না। এ থেকেই তো আমরা বুঝতে পারি যে পরীক্ষার্থীদের প্রতি, পরীক্ষার প্রতি, ছাত্রছাত্রীদের প্রতি, সেই আবার জনগণের কথায় ফিরে আসি, তাদের প্রতি আমাদের রাজনীতিবিদদের কতখানি দায়িত্ব আছে। জনাব নুরুল ইসলাম, যেরকম রেজন ভাই যেটি বলছিলেন যে জাতীয় পার্টির গুরুত্বটা আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমরা জানি। এটি আরেকটি বিষয় প্রশ্ন আমাদের আজকে বেশ কয়েকটি পত্রিকা এসেছে, মন্ত্রী সংসদ সদস্য শূন্য রাজধানী এলাকায় না গেলে দলীয় ব্যবস্থা, নাসিম এটি বলেছেন। এবং এটি জানেন যে নির্বাচনী এলাকায় গিয়ে সন্ত্রাস রাজ্যের বিরুদ্ধে দাঁড়ানোর যে নির্দেশ, তারপরে কিন্তু ঘটনাটি ঘটেছে। আপনার কাছে সংসদ সদস্য হিসেবে জানতে চাইবো যে এটি আসলে আপনাদের বাস্তবতায় কি, যে এলাকায় গিয়ে এখন এলাকা সামলানো? না, একজন জনপ্রতিনিধির তো দায়িত্ব অবশ্যই আছে, তার যে এলাকা থেকে নির্বাচিত হয়ে আসছে সেই এলাকার মানুষ তার উপরে অনেক কিছু নির্ভর করে। তো এই যে খারাপ অবস্থা যখন সৃষ্টি হয়েছে তখন অবশ্যই জনপ্রতিনিধিদের তার এলাকার মানুষের কাছে থাকা দরকার আছে, শক্তি সাহস যোগানোর দরকার আছে, প্রশাসনকে সহযোগিতা করার দরকার আছে। এখানে যত আলোচনায় এসছে একটাই জিনিস ক্লিয়ার, সেটা হলো যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো বন্ধ করার জন্য দেশের প্রচলিত যে আইন কানুন আছে, প্রশাসন আছে, তাদের মাধ্যমেই করতে হবে। এবং সেই প্রশাসনকে জনগণের সহযোগিতা যেন পায়, জনপ্রতিনিধিদের এটা দায়িত্ব আমাদের, তো এটা অবশ্যই করতে হবে। আর এটা হলো যে কোন দলের গুরুত্ব বেশি, কোন দলের গুরুত্ব কম, এটা জাতি জানে। যেটা রেজন ভাই বলেছে, এটা যেমন বি চৌধুরী সাহেবের কথা বলেছে, এরকম অনেক রাজনৈতিক দল নেতা যেনারা আছেন যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। জাতীয় পার্টিও কি তাই বলছে না? মন্ত্রিত্ব থেকে পদত্যাগের একটা কথা ঘোষণা আসার কথা আগে দিয়েছিলেন, যে সেটির আসলে আমরা যে জানতে চাই সেটির কোনো আপনার কাছে না, এটা এইভাবে কথা হয় নাই। এখানে আমাদের বিরোধী দলের নেত্রীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা যে আপনারা এই মন্ত্রী ক্যাবিনেটে থাকছেন, আবার বিরোধী দল ক্যাবিনেট থেকে বের হয়ে আসছেন কিনা। উনি বলেছেন যে এটা যদি আমরা মনে করি যে সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করছে না, তখন আমরা চিন্তা ভাবনা করতে পারি। মানুষকে নিয়েই তো রাজনীতি। তো আমরা এখন যে বিরোধী দল হিসেবে একটা ভূমিকা পালন করছি, এটা সত্যিকার একটা বিরোধী দলের ভূমিকা কি হওয়া দরকার, সেই ভূমিকাটা আমরা পালন করার চেষ্টা করছি, যেটা মানুষ এর আগে কখনো দেখেনি। এই দেশে বিরোধী দল মানেই মানুষ সবসময় দেখেছে যে সংসদের মধ্যে ফাইল ছেঁড়াছিঁড়ি, গালাগালি, রাগারাগি, সংসদে না যাওয়া, সংসদে অংশগ্রহণ না করা। কিন্তু আপনারা চাচ্ছেন নিজের অবস্থান শক্ত করতে বা অন্যরকম একটি বিরোধী দল হতে, কিন্তু তার মানে তো এও না যে সরকারের জয়গান সবসময় গাইবো আমরা, এরকম